আশঙ্কা আর প্রত্যাশা হাত ধরাধরি করে পাশাপাশি চলছে। এক সময় মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে নির্বাচনের একটা ট্রেনে উঠে পড়লো, আরেক সময় মনে হলো যে বাংলাদেশ আসলে নির্বাচন বলি অন্য যে কোনো কিছুই বলি অনেক অনিশ্চিত, হানাহানি এবং পারস্পরিক দোষারোপের একটা চেষ্টা প্রকাশ চলছে। সবাই সবাইকে অবিশ্বাস করছে, এরকমও মনে হচ্ছে কখনো কখনো। এসব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পরিবেশ যথাযথভাবে সৃষ্টি করতে পারছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। এসব নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। ডক্টর সাখাওয়াত হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আপনাকে স্বাগত জানাই ডক্টর হোসেন। আমরা আমরা একটা মানে যে ইন্ট্রোটা দিয়ে আমি শুরু করলাম সেটাই আপনাকে আমি প্রশ্ন করি। আপনারা নিশ্চয়ই ক্যাবিনেটে বসেন, আপনারা উপদেষ্টারা নিজেদের মধ্যে আলোচনা করেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনার কাছে কি মনে হয় নির্বাচনটা আসলে কবে হবে? আমরা অনেক বিষয় নিয়ে আজকে আপনার কাছে হয়তো প্রশ্ন করব, কিন্তু এই প্রশ্নটাই সবচেয়ে বেশি মানুষের মনে আসছে। আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা ওনার বক্তব্য যে কথা বলেছেন তার বাইরে তো আর আমার যাওয়ার কোনো উপায় নেই। উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে মাসে হতে পারে, প্রথমে উনি বলছেন এপ্রিলে, এখন এখন পরে উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে হতে পারে। অনেক বিবেচনা করেই হয়তো বলেছেন, পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও আলোচনা হয়তো হয়েছে। তো আমি সেখানেই থাকতে চাই যে ফেব্রুয়ারি মাসেই আমিও মনে করি প্রধান উপদেষ্টা যখন একটা কথা বলেছেন আন্তর্জাতিক অঙ্গনে এটা চলে গেছে। তারপর আমার মনে হয় যে ইলেকশন ব্যাপারে আপাতত আমি সেখানেই থাকি, এটাই মনে করি। জি ডক্টর হোসেন, অনেকে যে এরকম বলেন যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আসলে অনেক দিন ধরে ক্ষমতায় থেকে যেতে চান, কেউ কেউ বলেন যে প্রধান উপদেষ্টাকে আরও কয়েক বছর ক্ষমতায় রাখা বা থাকার প্রশ্নে কেউ কেউ কথা বলছেন। অনেকে একথাও বলেন যে নির্বাচন প্রশ্ন উপদেষ্টাদের বিরুদ্ধে স্পষ্ট 2 বা 3 ভাগ রয়েছে। এই ব্যাপারগুলি কি আসলে সত্য? ডক্টর হোসেন, আপনি কি আসলে মনে করেন যে এই সরকার আরও একটু বেশি সময় থাকলে পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে আরেকটু বেশি লাভজনক হবে বা থাকা উচিত, বা আপনি কি আরো থাকতে চান কিনা, সরাসরি যদি আমি প্রশ্ন করি? আমি খালেদ, আপনি আমাকে চেনেন, আজ থেকে চেনেন না তো? জি জি, 30 বছরের মতো ধরে সময় ধরে চিনি। জি, 30 বছরের মতো হয়েছে। জি, আমি যদি ক্ষমতায় থাকতে চাইতাম তাহলে বহু আগে আমি থাকতে পারতাম। ওকে, এটা আমি একবার আপনাকে বলেছি। রাইট রাইট। তারপরে কনসিকুয়েন্সেস কি হতো সেটা পরের কথা, রাইট, বাট আই কুড হ্যাভ এনি টাইম। তো আমার ওই ধরনের কোনো ক্ষমতা থাকার ইচ্ছা নাই। আমি যতটুকু সময় পেয়েছি আমি কিন্তু একদম খুব সিনসিয়ারলি আমি সাধারণ মানুষের জন্য, কারণ আমি যেখানে আছি দুটো মন্ত্রণালয়, একটা হচ্ছে আপনার নৌ মন্ত্রণালয় আর একটা হচ্ছে শ্রম মন্ত্রণালয়। জি, আপনি দেখেছেন যে শ্রম মন্ত্রণালয়তে আমি কতখানি সিনসিয়ারলি শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য, একই সাথে মালিকরা যাতে শ্রমিকদের সাথে শ্রমিকদের দেনা পাওনা দিতে পারে সেজন্য যতটুকু করার, আমার মনে হয় যে এর আগে কোনো শ্রমমন্ত্রী এইভাবে করেনি। এটা আমি করেছি আমার নিজের উদ্যোগ, যেটা বলেন, বা আমি জনগণের জন্য, শ্রমিকদের জন্য, দেশের একটা সার্বিক যে পরিস্থিতি ছিল সেখান থেকে উত্তরণের জন্য। দ্বিতীয়, আপনি দেখেছেন যে নৌ মন্ত্রণালয়ে আমি আজকেও আমি বড় একটা মিটিং করেছি, এবং আমি কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যেগুলো নিরবিচ্ছিন্ন, একেবারে ধরেন যদি বলি ইংরেজিতে গড ফর সেকেন্ড প্লেস, যেখানে যোগাযোগ ব্যবস্থা এত খারাপ, নদীর মধ্যে ভাসমান লোকজন, চরের মধ্যে কোনো যোগাযোগ নাই, আমি সেসব জায়গায় চেষ্টা করছি অন্তত নৌপথের যোগাযোগকে উন্নত করার জন্য। আমি এই কাজটুকু করছি, এবং এই কাজটুকু করায় আমার একটা ভিতরে একটা আনন্দ আছে। এটা আমি অত্যন্ত সাধারণ, একেবারে যদি বলি যে অত্যন্ত সাধারণ মানুষের সাথে আমার একটা যোগাযোগ, একটা কানেকশন হচ্ছে। এটা আমি অনেক আগের থেকে, আপনি জানেন, আমি যখন ইলেকশন করছিলাম তখন থেকে শুরু করে এ পর্যন্ত আমার এটাই আমি একটা বড় অ্যাচিভমেন্ট মনে করি আমার জীবনের। আমার এরপরে আর কোনো খায়ের সাথে থাকার ইচ্ছা নেই। এরপরে যে যদি বলি আপনাকে, জি, আমার অভিব্যক্তিটা বলি, জি, এরপরে পাওয়ারে থাকতে হলে আমাকে আমার প্রিন্সিপাল ত্যাগ করতে হবে। এটা এখন আর সম্ভব নয়। না, আপনাকে ধন্যবাদ। কিন্তু আমরা আমরা আপনি ঠিকই বলেছেন, আমি 30 বছর ধরে আপনাকে চিনি। আমরা যারা সাংবাদিকতার সঙ্গে আছি তাদের অনেকেই আপনাকে আসলে একই সময় ধরে চিনে জানে।
আমি যেটি বলতে শুনেছি, আমি বাংলাদেশ থেকে একটু দূরে থাকলেও আমরা তো আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে কথা হয়, অনেকেই বলছেন যে ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে আমরা গত 10 মাস ধরে একটু আলাদা দেখছি, বিশেষ করে গত 2-3 মাস যেই প্রসঙ্গটি ধরে তারা বলছেন সেই প্রসঙ্গটি হচ্ছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর পরিচালনার কাজটি আপনারা বিদেশি প্রতিষ্ঠানকে দিতে চাইছেন। প্রথমে আমরা ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসই এই ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী, তিনি এটি জাস্টিফাই করতে চাইছেন, আপনাদেরকে বোঝাতে চাইছেন, কারণ তিনি একটু এনজিও ধর্মী মানুষ, তিনি গ্লোবাল এনজিও গ্লোবাল ফিল্ডে কাজ করে তিনি অভ্যস্ত। তিনি আসলে আমরা দেখেছি ডাননের মতো বা বড় বড় কর্পোরেট হাউসকেও বাংলাদেশে এসে যাতে তারা ব্যবসা করে কাজ করে সেই সব ব্যাপারে তারা অনেক আগ্রহ আছে। গ্রামীণ ফোনের ক্ষেত্রে টেলিনর কানা টানা এইসবের ক্ষেত্রে আমি এটা বলতে চাই। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই ব্যাপারে আপনিও এটা নিয়ে অনেক কড়াভাবে আপনার পছন্দের কথা বলতেছেন। মানে আমাদের প্রশ্ন হচ্ছে যে বিদেশি কোম্পানিটিকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়াটি যে আপনাদের সরকারে অগ্রাধিকার পাচ্ছে, এইটা কি আপনার কাছ থেকেই উৎসাহটা তার কাছে যাওয়া, নাকি ডক্টর ইউনূসের উৎসাহটা আপনাদের মধ্যে ছড়ানো গেল? মানে আমরা যেই একটু বড় হয়ে গেল প্রশ্নটা, তবু আমি শেষ করি। আমরা যেই ডক্টর এম সাখাওয়াত হোসেনকে চিনি, যে তিনি আসলে নিজে কনভিন্স না হয়ে কোনো কাজ করার কথা না, আপনি আমাদের যদি একটু বলেন যে আপনি কি কনভিন্স যে চট্টগ্রাম বন্দর আসলে বিদেশি প্রতিষ্ঠানকে দিলে এটা ঠিক হবে? আমি 100% কনভিন্স। কেন কনভিন্স আমি আপনাকে কিছু 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 ব্যাখ্যা দিচ্ছি। প্রথমত হচ্ছে যে এই কোম্পানি বা যেই আসুক সে কিন্তু বন্দর পরিচালনা করছে না। লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার, তারা কিন্তু বন্দর পরিচালনা করছে না। বন্দর পরিচালনা করবে চিটাগং পোর্ট অথরিটি, এখন যা আছে তাই। তারা শুধু যেটা করবে, পরিচালনা করবে বা সেটা হচ্ছে অপারেট করবে, সেটা হচ্ছে ওয়ান পার্ট অফ বন্দর, দ্যাট মিনস 5টি টার্মিনাল। তারা 5টি টার্মিনাল অপারেট করবে আন্ডার একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে, লিজ ফর, বা তাকে দেওয়া হবে কিছু বছরের জন্য। হয়তো সেটা 2 বছর বা 3 বছর পরে আবার নতুন, একদম বুঝে বুঝে যাওয়ার জন্য। আপনি তো এখন শিক্ষকও বা আগেও শিক্ষক মতো ধরনের ছিলেন, যে একটু বুঝে বুঝে যাওয়ার জন্য আর কি। আমি এই কথাটা প্রায় শুনি, আপনি যদি আমাকে একটু বুঝায় যান আর কি। আমি এই কথাটা প্রায় শুনি যে তারা বন্দর পরিচালনা করবে না, তারা আসলে 5টি টার্মিনাল অপারেট করবে। কিন্তু আমার প্রশ্ন, বন্দরের যে টোটাল কাজ তাকে যদি আমি 100 বলি, 5টি টার্মিনাল অপারেট করাটাও তো তার মধ্যে একটা বড় পার্সেন্টেজ। সে পার্সেন্টেজ আসলে কত? মানে বন্দর পরিচালনার সিংহভাগই তো টার্মিনাল অপারেট করা আসলে, নাকি? না বন্দর শোনেন, না আপনি একটা জিনিস বলেন, টার্মিনাল অপারেট করা মানে, আর এখন ধরুন আমাদের 18 বছর থেকে আমাদের একটা প্রাইভেট কোম্পানি বাংলাদেশে তারা পরিচালনা করছেন, এখন মানে আপনি আপনি একবার চিন্তা করেন, ওই কোম্পানিটি পরিচালনা করেছিল, ওই কোম্পানির জায়গায় যদি তাকে মানে যেহেতু 18 বছর বা 16 বছর থেকে আছে, রাইট, তাকে ডিপিএম মেথডে করতে 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 কিছু ভেস্টেড ইন্টারেস্ট তার সাথে ঢুকে গেছে। এবং এই ঢুকাতে আমি মনে করি বন্দরের যে কয়েকটা জিনিস কিন্তু হয়নি। আপনি যেখানে চিটাগং বন্দর এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে সেভাবে স্বীকৃত নয়, আমি যদি বলি, কারণ আমি একটু খুব এগুলো, আপনি জানেন আমাকে যে কাজ দেওয়া হয় আমি ডিপে যাই। অনেক সময় অনেকটা লোকের হতো আমি একটু আগাম বলে ফেলি, এই জন্য চুপচাপ থাকি। এখন আগাম বলে ফেললে আবার লোকে হয়তো বুঝতে পারে না, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় দ্যাট ইজ কারেক্ট। যেই কোম্পানির কথা বলা হচ্ছে, আমি দুটো বলি, এখন বলতেই পারি, এটা হচ্ছে দুবাই পোর্ট অথরিটি। দুবাই পোর্ট, তার মানে এটা একটা পোর্ট, আপনার একটা বিশ্বব্যাপী পরিচালনাকারী, তারা অপারেটর এটা মনে রাখে, অপারেটর। সেই দুবাই পোর্টের সাথে বিগত সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। সেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় মাঝখানে একটা গন্ডগোল তারা করে ফেলেছে। সেটা হলো, যেটা দুবাই পোর্টকে দেওয়ার কথা ছিল সেটা, ওইটা বাদ দিয়ে তারা সৌদি আরবেকে দিয়েছে। সৌদি আরবে কিন্তু রেড সি বলে তাদের সৌদি আরবের কোম্পানি একটা পুরো আপনার 4টা টার্মিনাল কিন্তু অপারেট করছে এখন। হ্যাঁ, সেটা দুবাই পোর্টকে দেওয়ার কথা ছিল। তখন তাদেরকে দুবাই পোর্টকে বললো, দুবাই পোর্ট যখন এটা নিয়ে প্রোটেস্ট করলো যে এমওইউ করার পরে তোমরা আমাদেরকে দিচ্ছ না কেন, তার মানে সামথিং ফিজিবিলিটি।
তখন দুবাই পোর্টকে আশ্বাস দেওয়া হলো, একটা নন বাইন্ডিং এমওইউ করা হলো যে তোমাদেরকে যখন এনসিটি বর্তমান যে অপারেটর আছে তার সে চলে গেলে তোমাদেরকে এনসিটিতে দেওয়া হবে, এটা নিয়ে প্রশ্ন উঠছে। কাজে এটা যখন দুবাই পোর্ট আমাদের কাছে আসলো, আমার কাছে একা নয়, মানে সরকারের উচ্চ পর্যায়ে গেল, আমার কাছে যখন আসলো তখন বিস্তারিত এটা আলোচনা হয়েছে, আমি আলোচনা করেছি মিনিমাম 6 মান্থস। এবং তখন তারা আমাকে যে লিস্ট দিল তাতে 85টি দেশে 85টি আন্তর্জাতিক পোর্ট তারা অপারেট করছে, এবং এই 85 পোর্টের সাথে দুবাই পোর্টের একটা বড় কানেকশন হয়ে গেছে, সেটা জাহাজ চলাচলে, সেটা লজিস্টিক্সে, সেটা ইমপ্রুভমেন্টে। আমি দুটো পোর্ট দেখেছি ইংল্যান্ডে, দুটো পোর্ট, যেটা দুবাই পোর্ট, সরি একটা পোর্ট যেটা ফুললি অটোমেটিক। ফুললি অটোমেটিক পোর্টটা তো আমাদের দরকার নেই। এবং তাদের সাথে যে কথা হয়েছে যে তারা যেই যন্ত্রপাতি আছে, এই যন্ত্রপাতি যদি তারা নেয় তাহলে ওই যন্ত্রপাতির মূল্য প্রাইস তারা এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করবে। কারণ ধরুন তারা যদি 10 বছর থাকে তারপর তো এই যন্ত্রপাতি কাজে লাগবে না। কাজেই এবং এখন এখন যেটা হয়েছে সেটা এখন যেহেতু সরকারি পর্যায়ে চলে গেছে, সেখানে নানান রকমের সংগঠন গুলো জড়িত হয়ে গেছে যে হাউ টু গিভ ইট টু দ্য বেস্ট অফ দি বাংলাদেশ ইন্টারেস্ট। বাংলাদেশ ইন্টারেস্টের সবচেয়ে বড় ইন্টারেস্ট যেটা আমি দেখছি, এবং আমি না দেখে কিন্তু কোনো কথা বলি না, যে এই যে 85 to 90 পোর্ট তারা বিভিন্ন, ইনক্লুডিং আমেরিকা, আমেরিকা 2টা পোর্ট তারা চালাচ্ছে, ইন্ডিয়াতে 5টা পোর্ট চালাচ্ছে। এই এরকম যদি আমি বলতে যাই তাহলে না দুনিয়া বলতে হবে। ডক্টর সাখাওয়াত, আমি কিন্তু এই কথাগুলি মোরলেস আপনারা বলেছেন, মানে আপনি একটু কম কম করে বললেও আমরা এটা সরকারের বিভিন্ন পক্ষ থেকে আমরা এটা শুনেছি, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এইটার সিদ্ধান্ত মানে সরকারের অগ্রাধিকারে নেয়ার ক্ষেত্রে সরকার যেটা অগ্রাধিকার হিসেবে সামনে আনতেছে, এটা করেই যেতে চাইতেছে, এইটা এমন গুরুত্বপূর্ণ কিনা, নাকি আপনারা মনে করতেছেন যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট তার স্বার্থে এইটাকে ব্যবহার করে এবং স্থানীয় ইন্টারেস্টকে প্রাধান্য দেওয়ার জন্য তারা এটাকে রাখবে? আপনারা কি এরকম মনে করতেছেন, মানে রাষ্ট্রীয় স্বার্থে কাজ না করে তারা লোকাল বা কায়েমি স্বার্থ দেখবে? শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি কোনো পলিটিক্যাল পার্টির কথা বলছি না। এই বন্দরটা যখন পরিচালিত হচ্ছে আপনার অপারেটরদেরকে দিয়ে, আমার কাছে নিত্য নিয়মিত বিভিন্ন আপনার সংস্থান থেকে যে কথাটা আসে যে বছরে প্রায় 2 কোটি টাকার চাঁদা উঠতেছে। সেই চাঁদা আপনার অপারেটর থেকে শুরু করে একেবারে আপনার মাল খালাস করা পর্যন্ত, বাইরে যাওয়া পর্যন্ত এই চাঁদা উঠছে। আপনার মনে আছে যে আওয়ামী লীগের মহিউদ্দিন সাহেব পোর্ট বন্ধ করে দেন, রাইট, তারপরে আসলেন AZM নাসির উদ্দিন, ওনাদের সাথে এই পোর্ট যেভাবে চলেছে ওরা প্রতিনিয়ত ইন্টারফেয়ার করেছে। কেন ইন্টারফেয়ার করতে পেরেছেন? বিকজ যে লোকাল অপারেটর ছিল, আমি একটা টার্মিনালের কথা বলছি, লোকাল অপারেটর ছিল, তারা কি কম্প্রোমাইজ করে না চললে তারা এখানে ব্যবসা করতে পারতো? আপনার মনে হয়? মানে আপনি কি তাই মনে করেন? আমার আপনার বক্তব্য পরিষ্কার, কিন্তু তারপর আমরা যেটি বলতে চাই, আচ্ছা আমি 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 আরেকটু বলি, আমি শেষ করছি। এটা কিন্তু আমি যেহেতু নৌ উপদেষ্টা, সেই জন্য আমার একটা বিবেচনা আছে, কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে এখন যে আপনার ধরেন যে কমিটি তৈরি হয়েছে, সেই কমিটি কিন্তু পুরো পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে। কাজে সেটা আমার উপরে যে টোটালি নির্ভর করছে তা নয়, এটা সরকারের কমিটির উপরে। আমি যদি মানে আমার স্টাডিতে বলি, আমরা ডিপি ওয়ার্ল্ডের কথা বলছি, এটা দুবাই পোর্ট। এই দুবাই আপনি জানেন মিডল ইস্টে কোনো ব্যবসা, এত বড় ব্যবসা, হ্যাঁ, কিভাবে হয়, এটার সাথে কে জড়িত থাকে? ওখানে নিশ্চয়ই আপনার টপ লেভেলেও জড়িত আছে, তাই না? এই অঞ্চলে আমি শেষ করছি, এই অঞ্চলে আমাদের এক্সপাট্রিয়েটটা কাজ করে, এটা মনে রাখবে। আর দুবাইতে প্রায় 11 থেকে 12 লক্ষ বাংলাদেশি কাজ করছে, এবং তারা আরো আগ্রহী, আরো ম্যান পাওয়ার নেওয়ার জন্য এবার তারা ইঞ্জিনিয়ার নিতে যাচ্ছে, ইঞ্জিনিয়ার আর ডক্টর। সৌদি আরবিয়াতে আমাদের প্রায় 19 লক্ষ লোক কাজ করছে। মেইন রেমিটেন্স কিন্তু আপনার
আবুধাবি পোর্টও আসছে, তারাও ইন্টারেস্ট শো করতে, ইনভেস্ট করতে। এখন একটা ইনভেস্টমেন্ট আসছে বাংলাদেশে, দুবাই পোর্ট প্লাস মাইনাস যাই হোক, আলটিমেটলি দে উইল ইনভেস্ট অ্যাবাউট $1 বিলিয়ন। হ্যাঁ, অ্যান্ড পোর্টকে যদি স্মার্টলি ইন্টারন্যাশনাল পোর্টের মধ্যে পরিচালনা করতে পারে, নতুন ইকুইপমেন্ট তারা আনে, একটি পরিষ্কার কথা বলেছি, এখানকার যারা ওয়ার্কার, প্রত্যেকটি ওয়ার্কারকে যারা কাজ করছে তাদেরকে কাজে রাখতে হবে। দে ক্যানট উইদাউট দ্য কনসেন্ট অফ গভর্নমেন্ট। আমার কাছে মনে হয় যে আমরা অনেকগুলি প্রসঙ্গ নিয়ে কথা বলবো, আপনি যদি একটু কনক্লুড করতেন। কিন্তু আমি যেটা বুঝছি আপনার কথাতেও এটা এখন পরিষ্কার আমার কাছে, যে সরকারের মূল লক্ষ্য হচ্ছে, সরকার যেহেতু যেটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট আনতে সম্পূর্ণরূপে ব্যর্থ, তারা হাই সাউন্ডিং, লো পারফর্মিং, মানে এর জন্য তারা কোনো না কোনোভাবে চাইছে যে কোনো না কোনোভাবে বিদেশি ইনভেস্টমেন্ট দেখাতে। সেই জন্য এই $1 বিলিয়ন বিদেশি ইনভেস্টমেন্টও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয় যে এখানে আসলে যতটা অপারেটিভ প্রবলেম, কেন আমি এই কথা বললাম সেটাও আমি একটু ছোট করে বলি, আপনি এটা নিয়ে নিশ্চয়ই বলবেন, যে আমি যারা 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 এক্সপোর্টার তাদের সাথে আমি যখন কথা বলি, তারা কিন্তু বন্দরের নানা অব্যবস্থাপনার কথা বলে, কিন্তু অপারেটর লেভেলে তাদের বড় ধরনের কমপ্লেন আমরা এখনো শুনি নাই। আমরা কিন্তু যেই জন্য তাদের দেরি হয় সেইটা কিন্তু সরকারের জায়গা, কাস্টমস, কোনো সময় ভ্যাট, কোনো সময় ট্যাক্স, কোনো সময় মানে ওভার ইনভেস্টিং, আন্ডার ইনভেস্টিং পরীক্ষা করা ইত্যাদি নানা ধরনের ইন্সপেকশন। তো ইনভেস্টমেন্টের জন্য কি আসলে চট্টগ্রাম বন্দরকে মানে ইনভেস্টমেন্টটা বেশি দেখানোর জন্যই কি আসলে এটা করা হচ্ছে কিনা? কারণ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট একদম আমি বলি, জি, চিটাগং পোর্ট হ্যাজ অ্যাট্রাক্টেড মেনি ইনভেস্টর্স। একটা আপনি শুনেছেন বে টার্মিনাল, বে টার্মিনালে অলরেডি $650 মিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংক সাহায্য দিচ্ছে, পিওর একেবারে টোটাল। ওয়ার্ল্ড ব্যাংক যে কাজটা করবে সেটা হচ্ছে বে টার্মিনালকে উন্নত করার জন্য আপনার ব্রেক ওয়াটার খুব ইম্পর্টেন্ট, এবং চ্যানেল ড্রেজিং, এই কাজের জন্য $650 মিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি সাইন করেছে, স্যাংশন করেছে, এখন অ্যাওয়েটিং এটাকে ইমপ্লিমেন্ট। ওইখানে টার্মিনাল যে হচ্ছে, একটা টার্মিনাল অলরেডি পিএসএ, পোর্ট অথরিটি অফ সিঙ্গাপুর, তারা কি অলরেডি মানে এখানে ইনভেস্টমেন্ট করার জন্য আসছে। সিমিলারলি ডিপি ওয়ার্ল্ড এগেইন বে টার্মিনালে আসছে, এবং এখন এডি পোর্ট, তার মানে আবুধাবি পোর্ট, তারাও আসছে। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং যেটা, মার্কসেক কোম্পানি, APM, they are also investing, রাইট, মার্কস, হ্যাঁ। এই টোটাল ইনভেস্টমেন্ট যদি আপনি দেখেন, এখন বন্দর কেন্দ্রিক ইনভেস্টমেন্ট কিন্তু ওয়ার্ল্ড ওভার। মাতারবাড়ি তৈরি হচ্ছে, মাতারবাড়ি এখন পর্যন্ত 2030 সালে এটা সম্পূর্ণ হওয়ার কথা, তার আগেই সৌদি আরবে ইজ কামিং উইথ ফিউ, আমাকে যেটা বলেছে যখন আসবে তখন বলা যাবে $1.5 বিলিয়ন। তারা মাতারবাড়িটা অপারেট করতে চায়। এখন আপনি আমাকে বলেন অপারেশন, দে আর নট বাইং ইট, দে আর নট টেকিং অথরিটি, নতুন অথরিটি তৈরি হচ্ছে। এখন এই সরকারের সময়ে যদি এগুলো অবশ্য আগে কথাবার্তা হয়ে আছে, এই গভর্নমেন্ট নতুন করে কিছু করেনি, এই সরকারের সময় যদি কাজটা শুরু করতে চায় সবাই, আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি খালেদ, আপনি খবর নিয়েন, আমার সাথে যাদের কথা, ওয়ার্ল্ড ব্যাংক ওদিন কথা বলেছে এখন যদি আমরা না করতে পারি, পরবর্তী পর্যায়ে আমাদেরকে অন্যরকম সমস্যা দেখা দেবে, বিকজ দে ডোন্ট হ্যাভ ফেইথ অন আদার থিংস। আমার সাথে যারাই আসে, চায়নাকে মংলা পোর্টের ডেভেলপমেন্টের জন্য আমি অনেকই করে, চায়না আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে চায়নাকে আনতে, আপনি জানেন যে তার পিছনে কারা ছিল। এইগুলো যত তারা, চায়নাও বলছে যে আমরা যত তাড়াতাড়ি পারি স্টার্ট করতে চাচ্ছি, কারণ আপনি জানেন আমাদের দেশে মানুষের অবস্থা, হ্যাঁ, আপনি জানেন অলরেডি, আপনি দেখেন কত রকম অভিযোগ আসতেছে, তাই না? না, সেগুলি ঠিক আছে। আমার মনে হয় যে আমি মোটামুটি বুঝতে পেরেছি। এই পর্যায়ে আমরা অন্য প্রসঙ্গে যেতে চাই আপনার অনুমতি নিয়ে। যেই ব্যাপারটাতে আমরা এখন একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে সরকারের যেহেতু একজন আনুষ্ঠানিক মুখপাত্র মানে
আছেন, যে সরকারের প্রেস সচিব আছেন, উনি সবার পক্ষ থেকে, উনাকে আমিও প্রশ্ন করেছিলাম যে আপনি কি শুধু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কথা বলেন নাকি পুরো উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে? তো উনি বলেছেন যেহেতু প্রধান উপদেষ্টা পরিষদকে আসলে লিড দিচ্ছেন, সেটা আসলে পুরো সরকারের পক্ষ থেকে কথা বলা হয়। তো সরকারের যে জায়গায় আমরা সরকারের সেই মুখপাত্রের বিভাগ অর্থাৎ প্রেস সচিব, উপপ্রেস সচিব, তাদের কথা এবং অন্যদের কথার মধ্যে একটু আলাদা থাকছে বা কার্যক্রমে, সেটা হচ্ছে যে কোনটা আসলে প্রেশার গ্রুপ, কোনটা আসলে মবের সংজ্ঞা কি। আমরা যদি আপনাকে উদাহরণ দেই যে থানা পুলিশ সরকারের নির্দেশনা মতো কাজ করতে পারছে না, কেউ কেউ বলছে, কোথাও কোথাও আমরা দেখছি থানা ঘেরাও করে নির্দোষ ব্যক্তিকে আটক করার জন্য চাপ দেওয়া হচ্ছে, কোথাও কোথাও আমরা দেখছি থানা ভাঙচার করে আসামি ছাড়িয়ে নেওয়া হচ্ছে, মানে কখনো বিএনপি কখনো এনসিপি, বিএনপি বেশি এনসিপি কম, কখনো এনসিপি বেশি বিএনপি কম, এমন ঘটনার পর কেউ কেউ বলছেন অন্তর্বর্তী সরকার যেহেতু এগুলি সামলাতে পারছে না, সেহেতু দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা সরকারের জন্য কঠিন বা অসম্ভব কাজ। আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই। মব, প্রেশার গ্রুপ, থানা ঘেরাও করা, মানে থানা বা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আসলে একটা শিথিল অবস্থা বিরাজ করতেছে কিনা? দেখুন, এটা তো আপনি তো ওই ওই পরিমণ্ডলে নেই। তবে আমি একটা কথা আপনাকে বলি যে হ্যাঁ, আমিও মনে করি যে কোথাও কোথাও মানে শিথিল হয়েছে, ল্যাপস হয়েছে। একটা কথা কি খালেদ ভাই, ব্যাপারটা হলো কি, আপনি একটু চিন্তা করেন যে এই আইন শৃঙ্খলা যে যে আপনার সংস্থাটা আছে, আমি পুলিশ বা র্যাবের কথাও দুটেই বলি, এদের অবস্থানটা কি ছিল আগে, আর এদের অবস্থান মাঝখানে কি হয়েছিল, আর এদের অবস্থান এখন কিরকম। একটা একই তো, এখন তো এখানে তো চেঞ্জ হয়নি। এমন তো না যে 1,20,00,000 বা 2,30,000 লোক একা রাতারাতি চেঞ্জ হয়ে গেছে বা তাদেরকে রিপ্লেস করা হয়েছে। ইটস নট পসিবল। একটা ডিমোরালাইজেশন, কিন্তু আমি যেহেতু ইউনিফর্মে আছি, আমার কাছে আমি সবসময় মনে করি যে একটা ডিফিটেড ডিভিশন, মনে করেন একটা ডিফিটেড ডিভিশন যে ডিফিট হয়ে গেছে, হু হ্যাজ সারেন্ডার্ড, তাকে আপনি আবার তৈরি করে ফাইট করতে সময় লাগে। আমি থিওরিটিক্যাল কথা বলছি না, আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখে দিতে পারি। 16 ডিসেম্বরে যখন এই পাকিস্তান আর্মি আপনার সারেন্ডার করলো, সেই সোলজার গুলোকে মনে করেন যে আবার ফিরে গিয়ে, ডিড দে হ্যাভ সোলজার কোয়ালিটি? নো, মোস্ট অফ দেম ডিড নট। এবং তাদেরকে বেশিরভাগকেই আপনার চাকরি থেকে করা হয়েছে। কিন্তু ডক্টর হোসেন, আমি এই জায়গাটাও আবার একটু আমাকে বুঝতে চাই যে 1,20,000 পুলিশের যে কর্মকর্তা আছে, যদি আপনি তাকে মিন করে থাকেন, তাকে আপনি ডিফিটেড কেন বলতেছেন? কারণ আমি 5 আগস্টে কিন্তু পুলিশের বহু সদস্য বলেছেন যে তারা বাধ্য হয়ে তারা আওয়ামী লীগের এই সরকারে ছিল। আমি শোনেন, আমি একটা কথা বলছি, আমি ওভারঅল তাদের কথাই বলছি, বিকজ আমি কিন্তু বেশ কিছুদিন এদের সাথে ছিলাম, রাইট, এবং আমি এই কথা তাদেরকে বলেছি যে ইউ হ্যাভ টু কাম আউট অফ দ্যাট ট্রমা। আমি পুলিশের কোনো কর্মকর্তার কথা বলছি না, আমি ওভারঅল ট্রুপসের কথা বলেছি। But they are not traumatized. They are not traumatized. They are very happy. আমি আপনাকে বলি, আমাদের 20তম ব্যাচের আমি 20তম ব্যাচে কিছুদিন সরকারি চাকরি করছি, যেই পুলিশ অফিসাররা আওয়ামী লীগের আমলে খুব বাহাদুরি করছে, আমাদের অন্য 20 ব্যাচের অফিসারদেরকে কিন্তু তারা আটকায় রাখছিল। এখন তারা সামনে আইসে কিন্তু যতটা পারতেছে খুশির চোটে, আমি আপনাকে কি বলবো, তারা দে আর ভেরি হ্যাপি। এবং আওয়ামী লীগের 100 জন যদি পুলিশ কর্মকর্তা থাকে, তার মধ্যে 10 জন যদি আওয়ামী লীগের খুব ঘি মাখন খায় থাকে, 90 জনই অপ্রেস ছিল। ওরা তো বিজয়ী। আপনি কিন্তু আমার কথাটাকে আপনিও বুঝতে পারেন না। আমি পুলিশ অফিসারদের কথা বলছি না যারা এখন আপনি যারা বলছেন খুশি, তারা খুশি। পুলিশ অফিসার কি যায় রেড করতে? পুলিশ অফিসার কি যায় আপনার ডাকাত ধরতে? কে যায়? থানা পরিচালনাটা কারা করে? সেখানে তো আপনার ব্যাচের লোক যায় না, ওখানে তো যায় মানে ইন্সপেক্টর লেভেলের, তাই না? ওসি এরাই তো ছিল মাঠে। আমি যদি বলি এনারাই তো মাঠে ছিল। এদের উপরে এরা যা করেছে অন দি পিপল, পাবলিক, এবং এখনো তারা ভয় পায় যে পাবলিকের এগেনস্টে কোনো কথা বললে হয়তো তারা ওইভাবে হবে। আমি যেটা বলছি, বলার চেষ্টা করছি, আমি যেটা বলার চেষ্টা করছি, দেখেন, মানে দে আর ডিফিটেড সোলজার। তারা একটা রিজিমের নিচে তারা রিজিমকে পরিচালনা করছে একটা, হ্যাঁ,
যদি রিজিম বলছে যে ধরে আন, তারা বেঁধে নিয়ে আসছিল, মনে আছে আপনার? দে মেড দ্যাট পাওয়ারফুল। সেখান থেকে আমরা কি কানেকশনটা লুজ করলাম? আমরা আমরা ডক্টর সাখাওয়াত হোসেনকে আমরা আসলে শুনতে পাচ্ছি না। আমি ডক্টর সাখাওয়াত হোসেনের কানেকশনটা নিশ্চয়ই ঠিক করা হচ্ছে। আমি তার মধ্যে থেকে দুই একটা জিনিস একটু বলে রাখি, তাহলে আমাদের সময়টা একটু নষ্ট কম হবে। আমার বড় প্রায়োরিটি হয়েছে, কারণ এখানে আসলে দুর্নীতি এবং অব্যবস্থা ঠেকানোর জন্য এবং বিনিয়োগের ব্যাপারটাও একটা বড় রয়েছে, সেটির কথা তিনি বললেন। আমরা তাকে শুনছিলাম। জেনারেল সাখাওয়াত আবার আমাদের সঙ্গে ফিরে এসেছেন। ডক্টর হোসেন, আমরা যে বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন সেটি হচ্ছে যে ডিফিটেড সোলজার তারা যেহেতু মাঠে যে কাজটি তাদেরকে করতে বলা হয়েছিল তারা এটি আরও নিষ্ঠুরতার সাথে করেছে। অনেক সময় তারা তাদেরকে অতিক্রম করে গিয়ে তারা এগুলি করতে চেয়েছে। এখন যেহেতু রাতারাতি তাদের এই পরিবর্তন হওয়াটা সম্ভব না, এখান থেকে আপনি বলছিলেন ডক্টর সাখাওয়াত হোসেন। আমি আপনার আবার ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, আমরা প্রশ্ন আপনাকে যেটি করছিলাম যে সেটি হচ্ছে যে এই যে থানা পুলিশ পর্যায়ে সরকার নিয়ন্ত্রণ করতে, অপরাধীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে কিনা, নাকি এক ধরনের শিথিলতা দেখাচ্ছে, এই কারণে যে এই শিথিলতা দেখিয়ে সরকার দেখাতে চায় যে এখনো নির্বাচনের জন্য আসলে এই সরকার যথোপযুক্ত পরিবেশ দিতে পারবে না। আপনার কাছে কি মনে হয় যে থানা পুলিশের এই যে শিথিলতা? এটা তো ধরেন এটা তো আমি একরকম ব্যাখ্যা করতে পারি, আপনি একরকম ব্যাখ্যা করতে পারেন, আর আমাদের দেশে ব্যাখ্যা তো আপনার পজিটিভ কম হয়, নেগেটিভ বেশি হয়। আমি এরকম কোনো, আমি তো যেহেতু ক্যাবিনেটে আছি, আমি ক্যাবিনেটে এরকম কোনো লক্ষণ দেখিনি যে কেউ হয়তো এটাকে এইভাবে মনে করছে বা কেউ এটা করতে চায় না। আমরা কিন্তু সবাই এই বিষয়ে অত্যন্ত সচেতন যে এই জিনিসটাকে আরো ইমপ্রুভ করা দরকার। কিন্তু আমি আপনাকে কতগুলো সাইকোলজিক্যাল কথা বললাম, এই ট্রমা থেকে বেরোতে সময় লাগে। কারণ আপনি একটা কথা মনে রাখবেন যে আমরা তো বিদেশি লোক না, বা এই পুলিশ তো বাইরে থেকে আসেনি। এই পুলিশের কিচেন কিন্তু এইখানে। কিন্তু এইটার কি কোনো সমাধান কি আছে? আবার কি করেছি সেটা যে নিজের দেশের লোকের উপরে গুলিবর্ষণ, নিজের দেশের লোককে টর্চার করা, এটা তো এখন দেয়া রিয়ালাইজিং যে এটা কতখানি অমানবিক কাজ তারা করেছে। এবং তার কিছু এই ধরনের যখন মানে একটা মধ্যে নেমেছে, আপনি দেখেছেন যে 5 অগস্ট বা 4th আগস্ট পুলিশের এক্সজশন চলে আসছে। পুলিশের মানে একটা টায়ার্ডনেস, এমন টায়ার্ডনেস, সাধারণ পুলিশ, আমি বলছি না যে সবাই, কিছু তো অতি উৎসাহী ছিল, কিন্তু বেশিরভাগ পুলিশের একটা টায়ার্ডনেস, একটা ভয়, একটা ভীতি যখন দেখলো যে এত গুলি করে এত মারার পরেও কেউ কিন্তু দৌড়ায় জানিল আরো আসছে। একটা অভূতপূর্ব ব্যাপার। আপনি খালেদ নিশ্চয়ই বলবেন এটা অভূতপূর্ব। না, সেটা ঠিকই আছে, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে পুলিশের মধ্যে এটি আসলে কিভাবে আবার ফিরে আনা সম্ভব, যে তারা যে একটা আইনশৃঙ্খলা বাহিনী, তারা যে আসলে কারো পেটাও বাহিনী না, তারা যে জমিদারের রাখাল না, লাঠিয়াল না, এটা কিভাবে তাদের মধ্যে ফিরে আসবে? এইটার জন্য আমি শুধু এটা বলিনি, কোনো পুলিশ কর্মকর্তা, পুলিশের যারা সদস্য তারা আমাকে বলেছেন, আপনিও নিশ্চয়ই এটি শুনেছেন, যে পুলিশ যেগুলিকে মারা হয়েছে তাদের বিচারের ব্যাপারটা মানে দুটাই যদি পাশাপাশি আসলে ঠিক করা হইতো, তাইলে মানে যারা অপরাধী পুলিশ তাদেরকে শাস্তি দেওয়া, যেসব পুলিশ আসলে হতনিহত হয়েছেন তাদের বিচারের ব্যবস্থা করা, বা তাদেরকে অ্যাটলিস্ট অ্যাকনলেজ করা, ওইটা যদি হইতো তাহলে তাদের জন্য একটু সুবিধা হতো। আপনি কি সেরকম মনে করেন কিনা? আমি এই বিষয় নিয়ে আর চর্চাও করিনি, চিন্তাও করি না। আমার মনে হয় যে এটা হোম মিনিস্ট্রি, সবাই বিজ্ঞ লোক আছেন, তারা নিশ্চয়ই এই বিষয়টা তারাও হয়তো দেখছেন বা চিন্তা করছেন, আই ডোন্ট নো। সেটা তো আমি যদি হোমে থাকতাম তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারতাম। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমাদের দর্শকরা
আপনাকে অবশ্য আগেও আমি এই প্রশ্ন করেছিলাম যে আপনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন তখন আপনার রাইফেল এবং স্নাইপার রাইফেল এবং গুলির প্রসঙ্গে আপনার কথাটি বলে আপনাকে আসলে অনেক, আমি যদি এটাকে বলি হচ্ছে যে পলিটিক্যাল লিডাররা যেরকম ব্যাকলেশের সম্মুখীন হন, বাংলাদেশে মানুষরা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে অনেক বেশি জেনেও সেই ব্যাকলেশেরই সম্মুখীন হতে আপনাকে দেখেছেন কখনো ক্ষমতাদের। এইটা কি আপনার কখনো মনে হয় যে হাইন্ডসাইট আপনি যদি পুরনো জিনিসটা দেখতে চাইতেন তাহলে এই কথাটা আপনার না বলতেন যে না এই 7.62 রাইফেল স্নাইপার কোত্থেকে এসেছে, এটা তো পুলিশ ব্যবহার করে না, এই বক্তব্যটাকে আপনি না দিতেন? এরকম কি হয়? না 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 না, আমার কথাটা আমি এখনো পরিষ্কার করে বলছি, যদি এটা পুরনো জিনিস বলার কি। আমি আমি জানেন খালেদ, আমি তো আপনি যে 15 বছরের কথা বললেন, এই 15 বছর কিন্তু আমি একটা কথা বলেছি, যখন এই ধরনের সরকার কোল্যাপস করে তখন কিন্তু দেশের প্রতিটি অঙ্গ কোল্যাপস করে। বুঝতে পারছেন না, আমরা একটা কোল্যাপস অ্যাডমিনিস্ট্রেশন, একটা কোল্যাপস কান্ট্রির মধ্যে বসে আছি। অনলি 10 মান্থস 11 মান্থস, হ্যাঁ, 10-11 মাসে আপনি আরো কাউকে নিয়ে আসেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। একটা হোল সিস্টেম হচ্ছে কোল্যাপস। তাহলে 15 বছর আপনি নিজে দেখেছেন যে আইন আইন থেকে শুরু করে আপনার কোর্ট থেকে শুরু করে কোন জায়গাটা ডিট ফাংশন, কোন জায়গাটায় তারা নিজেদের মতো করে করেন। এই যে কোল্যাপস, হ্যাঁ, এই যে কোল্যাপসটা করেছে চাকরি দেখেছি, নন পুলিশ তাদের হাতে রাইফেল। আমি তো এখানে, আমি যেখানে আছি দিস সেন্টার, তার মানে আপনার মহাখালী, আমি আমার ছাদের উপর থেকে দেখেছি রেস্কিউ করতে এয়ারফোর্স দিয়ে তারা লুঙ্গি পরাচ্ছিল। তারপরে ছাত্রলীগ যুবলীগ, আমি যদি আপনাকে ভিডিওগুলো দেখাই, তাদের হাতে স্নাইপার রাইফেল, তাদের হাতে 7.62 এভিডেন্ট। আমি সে কথা বলেছি যে পুলিশের রাইফেল এই সিভিলিয়ানদের হাতে কিভাবে গেল, এটার ইনভেস্টিগেশন করতে হবে। হাউ দিস রাইফেল হ্যাজ গন, ইটস ডেঞ্জারাস ইস্যু। এটা ইস্যু হিসেবে অবশ্য খুবই মারাত্মক। আমার মনে হয় যে সরকার সেটিকে আসলে খুবই গুরুত্ব দিয়ে এটি তদন্ত করা উচিত, দরকার হলে আন্তর্জাতিক তদন্ত করা উচিত। যদি সিভিলিয়ানদের হাতে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর রাইফেল যায় শুধু একটি কারণেই, একটি দল বা এটার সাথে সংশ্লিষ্ট সকল সরকারের সকল কারো বিচার হওয়া উচিত যারা এটি করেছে। এটি আসলে আমি সেটাই বলেছিলাম, তখন বলেছিলাম যে আমি হোমে আসছি, আমি এটা তদন্ত করব। কিন্তু আপনার কথা শুনে অনেক আওয়ামী লীগের খুশি হয়ে এরকম ভাবে বলতে চেষ্টা করেছে যে এইগুলি আসলে শিবির বা জামাতে ইসলামী এই 7.62 রাইফেল নিয়ে, পাকিস্তানি বাহিনী 7.62 রাইফেল নিয়ে আসলে গুলি করেছে, এটি বোঝা গেছে। এবং আপনাকে মন্ত্রণালয় থেকে চেঞ্জ করে দেওয়া, এটা খুবই কোইনসাইড করেছে ওই সময় জিনিসটা, যে আপনাকে সরকার বিব্রত হয়েছে। না 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 না, শোনেন, আমার দায়িত্ব ছিল, আমি মনে করি আমি হোম মিনিস্টার থাকলে এখন আমার দায়িত্ব ছিল কি ছিল না, এটা বল, এটা আমারই দায়িত্ব ছিল, তাই না? রাইট। আমি তো তখন একথা বলেছি এই কারণে যে অনেক রাইফেল আমাদের হারিয়ে গেছে। তখন আমি যখন ছিলাম 2500 রাইফেল 7.62 ওয়াজ নট অ্যাভেলেবল। হ্যাঁ, কোথায় গেছে এগুলো, ওয়ার দে হ্যাভ গন। আমি তো একটা আলটিমেটাম দিয়েছিলাম যে 1 তারিখের মধ্যে রাইফেল যদি জমা না দেয় ধরে নেওয়া হবে যে তারা ব্যান্ডিট। হ্যাঁ, এখনো তো অনেক, আমি জানি না কতগুলো। রাইট। আমার এই প্রসঙ্গে শেষ প্রশ্ন, কারণ এটা নিয়ে আমি আর আপনার সঙ্গে এই মুহূর্তে, কারণ আমাদের অনেকগুলি বিষয় রয়েছে, নির্বাচন এবং অন্যান্য আপনার মন্ত্রণালয়ের বিষয় নিয়ে, আমি শুধু একটা প্রশ্ন করতে চাই। আপনি যে প্রসঙ্গটি তুলেছেন, যে প্রশ্নটি তুলেছেন, যেটি আমাদের সবার মনে এই প্রশ্ন, কারণ ময়নাতদন্তের মধ্যেও যখন এই রাইফেলের অস্তিত্ব, গুলির অস্তিত্ব, অন্য অনেক মানে যেটাকে হচ্ছে আদালতের কাছে গ্রহণযোগ্য অস্তিত্ব যখন ধরা পড়ছে, আজ না হোক ভবিষ্যতে যখনই এই মামলাটি উঠবে তখন এই কথাটি উঠবে, সরকার কি এইগুলির তদন্ত করছে? আসলে কারা করেছে এগুলি, কারা এর জন্য ছিল, সরকার কি এইভাবে তদন্ত করছে? এটা তো হোম মিনিস্ট্রি, আমরা আশা করব যে ক্যাবিনেটেও আপনারা নিশ্চয়ই এগুলি নিয়ে কথা বলবেন এবং কারা এর জন্য আসলে দায়ী, ইতিহাসের প্রয়োজনে আমরা যেন সেগুলি জানতে পারি, বা কাদের কাছে আসলে, কোন সিভিল লোকদের কাছে আসলে এই অস্ত্র কারা দিয়েছিল। আমি পরবর্তী প্রসঙ্গে আসি, আবার একটু ক্যাবিনেটে ফিরে আসি।
এই সরকার 11 মাস পার করে ফেলেছে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, কি এখন আপনাদের 1 বছরের হিসাব করা শুরু হয়েছে? আমি যেই কথাটি বলছিলাম যে মব কালচার নাকি প্রেশার গ্রুপ, আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, সেইটা মানে কিরকম? ধরেন প্রেস সেকশন বলতেছে যে মব না, সেটি হচ্ছে প্রেশার গ্রুপ। আবার সরকার থেকে বলা হচ্ছে যে এই মবের এই ব্যাপারগুলি কিন্তু বরদাস্ত করা হবে না। এইটা আসলে ক্যাবিনেটে কিভাবে আলোচিত হয়? এটা কি আসলে মব, প্রেশার গ্রুপ, নতুন ডিফিনিশন দরকার, কি আসলে জিনিসটা? এটা আপনি যেভাবে দেখেন, আপনি প্রেশার গ্রুপ বলতে আপনি যাদেরকে বোঝাচ্ছেন তাও হতে পারে। মব কালচার বলতে মবটা কারা, মব কি আপনি আমি গিয়েছি একজন আপনাকে খালেদ, আপনি তো আমার পয়েন্ট আউট করার দরকার পড়ে না। এই ধরনের একটা রেভলিউশন আপনি চিন্তা করেন, একটা টোটালি লিডারলেস যেটা হয়েছে, যেটা যার ডেফিনেশন আপনি যেই দেন না কেন, যে মাস্টার মাইন্ড অমুক তমুক যাই হোক, বাট ফ্রন্টে তো কোনো ওই রকম আইকনিক লিডার ছিল যে তার নেতৃত্বে এই রেভলিউশন হচ্ছে। এই রেভলিউশন গুলো যেগুলো আমরা দেখেছি, ধরুন আপনার রোজ রেভলিউশন, ইয়েলো রেভলিউশন, যেগুলো আপনার ইউরোপে হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আরব আরব বসন্ত যেটাকে আমরা বলছি, আরব স্প্রিং, এখানে ঠিক জনগণের থেকে কিন্তু রেভলিউশন গুলো হয়েছে। হওয়ার পরে ওইসব দেশ কি এখনো সেটেল হয়েছে বলে আপনার মনে হচ্ছে? হয়নি। কিন্তু আমি বাংলাদেশের মানুষকে অন্তত এতটুকু আপনার ক্রেডিট দিতে চাই যে আমরা যে ভয় পেয়েছিলাম, আমি অন্তত এই ক্যাবিনেটে ঢোকার আগে চিন্তা করছিলাম যে এই গভর্নমেন্ট যখন কোলাপস করে যাবে তখন কি কেওস দেশে হবে, কতখানি কেওস হবে, ব্যাংক লুট হবে, রেলওয়ে লাইন উপড়ানো হবে, যা হয় সাধারণত, এবং একটা কেওটিক সিচুয়েশন হবে। হু ইজ গোয়িং টু কাম অ্যান্ড স্টপ ইট? কোন নেতা ছিল? বলেন আপনি নিজেই বলেন। আপনার যারা দর্শক তাদেরকে জিজ্ঞেস করছি, কোন তখন নেতা দাঁড়িয়ে বলেছিল যে স্টপ, আই এম হিয়ার? নো। হ্যাঁ, আমি যদি আপনাকে ছোট্ট এক্সাম্পলে যাই, আমার ক্ষুদ্র এক্সাম্পল, 7th নভেম্বর হয়তো আপনি বলেন তো ক্যান্টনমেন্টে হয়েছিল, কিন্তু হোল কান্ট্রি ওয়াজ অ্যাবসলিউটলি ওপেন। সেখানে তো অন্তত একজন লোক দাঁড়িয়ে বলছে আই এম হিয়ার। আমি যেন জিয়ার কথা বলছি, আমার তো চোখে দেখা, আমি তো তখন ঢাকাতে, এবং ঢাকা কিন্তু আমার উপরে বই আছে আমার লেখা, হ্যাঁ শোনাই, একটা লোক তো দাঁড়িয়ে বলছে হ্যাঁ না, এখানে আপনি বলেন রেভলিউশনটা হয়েছে, একটা নাম জুলাই থেকে শুরু করে অগাস্ট 5 বা 6 পর্যন্ত ছাত্ররা, ইয়েস, হু ওয়াজ দ্য লিডার, সাথে আপনার মজুরা, নেমলেস রেভলিউশন, দিন মজুরা আসছে, একটা নেমলেস রেভলিউশন। তার মানে কেমন হয় আপনি ভালো করে জানেন, পিপলস রেভলিউশন। এখানে ফেডারেল কাস্ট যদি ওভারঅল বলি, এবং সেই রেভলিউশনটা কিন্তু শান্তিপূর্ণ নয়, ইট ওয়াজ ব্লাডি রেভলিউশন। এবং এই 21st সেঞ্চুরিতে আমার মনে হয় যে এই ধরনের রেভলিউশন অন্তত আমি অবজার্ভ করিনি। এই ব্লাডি রেভলিউশনের পরে এই দেশটা কি হওয়া উচিত ছিল আপনি? সেখান থেকে আমরা কোথায় আছি? উই আর মাচ মাচ বেটার অফ। আচ্ছা, আমরা আমরা শোনেন, আমি একটা শেষ করি। আমি নিজেও, আই এম অলসো পার্ট অফ ইট। আমরা কিছুতে কিন্তু অধৈর্য হয়ে যাই, আর গেল রে, হইলো না, ওটা হলো না, সেটা হলো না, সেটা হলো না, সেটা হলো না। কিন্তু দেয়ার আর সামথিং পজিটিভ, নট দ্যাট আমি ক্যাবিনেটে আছি বলে। আজকে আমি হয়তো ক্যাবিনেটে আছি বলে একটু রয়েস হয়ে কথা বলছি, বা আমি নিজেই সেন্সার করে কথা বলছি, বিকজ আমার যে সাবজেক্ট, আমি সেই সাবজেক্টে অন্যকে বিব্রত করব কেন, বা তার সুতে যাবো কেন? কিন্তু আজকে যারা বাইরে আছে তারা বলেন গভর্নমেন্টকে সকালে একবার, বিকেলে একবার, দুপুরে একবার, আর সন্ধ্যায় একবার, মানে নাকা নিচু পর্যন্ত খাওয়াচ্ছে, শেষ পর্যন্ত অমুক। এই আপনি ইউটিউব গুলো দেখেন, আনপ্রোভোকড, কি বলে, সলিসিটেড, এমনকি উইদাউট প্রুফ আপনি আমাকে আমার কাছে কিন্তু মনে হয় যে জেনারেল সাখাওয়াত, আপনি যখন আসলে আপনার ক্যাবিনেটের চেয়ার থেকে বাইরে হবেন, একটু রিটায়ারমেন্ট নেবেন, আপনি দেখবেন কিন্তু এই সরকারের বিরুদ্ধে কমই হয়েছে আসলে। কারণ হচ্ছে যে কারণ আমি আপনাকে জানি যে আপনি সবসময় সরল পথের কথা বলেন। এই সরকার তো সরল পথে চলতেছে না।
সরকারের 2টা সেকশন 4 রকমের কথা করছে। আমি আপনাদের দেখাইতে পারি যে যাই হোক, সেটা অনেক বড় আলোচনা, কমই হইতেছে। আর সরকার চলতেছে আসলে ইউটিউবের ইনফ্লুয়েন্সারদের কথাই, কিন্তু আসলে ইউটিউবের ইনফ্লুয়েন্সাররা সত্য হোক মিথ্যা হোক একটা কথা বলে, এটা নিয়ে অ্যাক্ট করে, রিয়েক্ট করে, কি করে না করে সেটা আমি এখন আর এটা নিয়ে আমি বলতে চাই না। আমরা একটু প্রসঙ্গে আসি। ওইটা যদি আবার আরেকটা লাইন বলতেন, উপদেষ্টাদের মধ্যে কি নির্বাচন নিয়ে 2 ভাগ বা 3 ভাগ আছে? কেউ কেউ আছে যে ডক্টর ইউনূসকে নিয়ে একটু থাইকা যেতে চান, ছাত্ররা এক দল, আপনারা যারা হচ্ছে মানে আপনি যদিও সোলজার কিন্তু অনেক বেশি সুশীল সমাজ বা সিভিল সোসাইটি, অনেক বেশি শিক্ষক, তো আপনারা যারা আছেন, আপনি ডক্টর সালাউদ্দিন আহমেদ, তারপরে হচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারা এক দল, আবার মাঝখানে সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, তারা আবার আরেক দল, ওরকম ছাত্ররা এক দল, ওরকম আলাদা আলাদা করা আছে। কিছু দল আছে আবার নিষ্ক্রিয়, ওরকম আছে কিনা, মানে যদি আপনি বলতেন একটু। এগুলো তো আপনার অবজারভেশন। না 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 না, আমি এইটা বলা আছে, আমার না, এর একটা বক্তব্য আমার না। মানে কেউ কেউ বলতেছেন কি স্যার, দেখেন যে প্রফেসর আসিফ নজরুল, ডক্টর সৈয়দা রিজওয়ানা হাসান, জনাব আদিলুর রহমান খান, তারা সবাই এক ডিপার্টমেন্ট থেকে এসেছেন, ল ডিপার্টমেন্ট। তারা অল্প একটু ছোট বড়, তারা একটা গোষ্ঠী, অ্যাটর্নি জেনারেল সহ। আবার কেউ কেউ বলতেছেন যে আপনারা যারা একদমই সিভিল সোসাইটি থেকে আসছেন, কেউ কেউ আপনাদেরকে বলতেছেন যে আপনারা যেহেতু রাস্তায় আন্দোলন করেন নাই, সেহেতু আপনাদের গায়ে আসলে এই অভ্যুত্থানের আঁচটা লাগে নাই, সেজন্য আপনারা এক পক্ষ, ছাত্ররা আবার এক পক্ষ, ডক্টর ইউনূস কোনো পক্ষ না হইতে গিয়ান এক এক সময় এক এক পক্ষ, এরকম মনে হয়। যে এইটা নিয়ে যদি একটু বলতেন যে আসলে কি এরকম মতভিন্নতা আপনাদের মধ্যে আছে কিনা, বা ইলেকশন নিয়ে, ওটা যদি একটু বলতেন। আচ্ছা, ঠিক। আমি আমার পজিশনটা করি। ইয়েস, আমি তো মাঠে ছিলাম না, কিন্তু 15 বছর আমি কি করছিলাম আমার মতো। আপনি 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 বলেন, আমার মতো মানে কনসিস্টেন্টলি কেউ কথা বলে গেছে না, কনসিস্টেন্টলি কেউ লিখে গেছে না, এবং সেগুলি সবই রেকর্ডেড, সেগুলি সবই রেকর্ডেড, সেগুলি অল ইন রেকর্ডেড, সবই অল ইন রেকর্ডেড। এখন আমি এত রাইফেল নিয়ে দৌড়াদৌড়ি করি নাই, বাট আমি তো যতটুকু আমার বিবেক এবং শক্তি সঞ্চয় করে যতটুকু বলার আমি বলেছি আপনাকে। খালেদ, আপনি ভালো করে জানেন, গতবার আপনি বলেছিলেন আমাকে তো অনেক টোপ দেওয়া হয়েছিল, অনেক, রাইট, হ্যাঁ, ইউ নো ইট, আমি রিপিট করতে যাচ্ছি না। আর তারপরে আপনি চিন্তা করেন কোন পর্যায়ে গেলে আমি দাঁড়িয়ে বলেছিলাম যে সৈনিকরা তোমরা গুলি করবে না, তরুণ অফিসারদের বলছিলাম যে তোমরা কোনো অর্ডার দেবে না, বিকজ ইউ আর নট পার্ট অফ ইট। আপনি এটা মানে অন রেকর্ড এবং কোর্টের মানে সংবাদ মাধ্যমে এটা আপনি বলছেন, এবং আপনার এই বলাকে অসংখ্য জায়গায় উদ্ধৃত করা হয়েছে, অসংখ্য জায়গায় ছড়ায় দেওয়া হয়েছে, এবং এটা বলা হয়েছে সময় না। সেগুলি প্রসঙ্গে আমি আসলে মানে না, আমি যেটা বলছি, আপনি বললেন যে আমি আমার কথা বলছি, আমি বাকিদের সাফাই তো গাইতে পারবো না। হ্যাঁ, আসিফ নজরুল সাহেব, তারপরে রেজওয়ানা, সবাই সবার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করছেন, আসলে মনে হয় পালন করেছে ওই সময়। আমি তো আসিফ নজরুলকে ছাত্রদের সাথে দেখতে সবচেয়ে বেশি, রেজওয়ানাকে দেখেছি, আপাও সবচেয়ে বেশি ছিলেন, আদিলকে দেখেছি, তারপর আরো অনেক কয়েকজনকে দেখেছি। তারা তো আমার সাথে সাহসী ভূমিকা পালন করেছে, তাই না? আমি নয় একটা কোকুনের মধ্যে থেকে হয়তো কথা বলেছি। অনেক সময় আমি জিজ্ঞেস করতাম যে আমি গ্রে লিস্ট নাকি হোয়াইট লিস্ট নাকি রেড লিস্ট, মাঝে মাঝে রেড লিস্টে চলে যেতাম, আবার কিছুক্ষণ পর শুনতাম না আপনি গ্রেতে চলে আসছেন। গ্রে মানে হ্যাঁ ঠিক আছে, আপনি ডাকলে ডাকতে পারেন, হ্যাঁ, আপনি নিজেও তো অ্যাঙ্কর ছিলেন যখন আমি অনেক ধরনের কথা বলেছি। এখন কথা হচ্ছে বাংলাদেশের ইতিহাস তো আসলে একটু এখন যেটা সুবিধা হয়েছে যে সবকিছু ডিজিটাল ফুটপ্রিন্ট অথবা প্রিন্টেড রয়ে গেছে, মানে কেউ চাইলে দেখতে পারবে, মানে আমারে আসলে সাক্ষ্য দিতে হবে না, কেউ একটু গুগল করলেও দেখতে পারবে, কেউ একটু গবেষণা করলেও দেখতে পারবে। তো সুতরাং কিন্তু আপনাদের মধ্যে মতভিন্নতা বা ওরকম গ্রুপ আছে কিনা, আপনাদের মধ্যে এরকম কেউ আছে কিনা? আপনি যদি হ্যাঁ বা নাতে জবাব দেন, বিস্তারিত না বলে, তাইলেও আমি পারবো যে আপনাদের মধ্যে কেউ কেউ কি চান যে ডক্টর ইউনূসের নেতৃত্বে বা আপনারা বেশ কিছুদিন আসলে ক্ষমতায় থেকে যান, বা ডক্টর ইউনূস চলে যাক, ডক্টর সালাউদ্দিন আহমেদ এসে প্রধান উপদেষ্টা হোক, উনি এসে একটা নির্বাচন করুক 3 বছর পরে দিয়ে, এরকম কোনো একটা কিছু আছে কিনা? মানে যে গুজব আসছে সব বলে দিয়েছে এগুলো আমি ঠিকই, এগুলো গুজব আমিও শুনছি, আমি গুজব শুনি ঘরে বাইরে, এটা ভাই নট এট অল। আমি ঘরে আসলে শুনে আমি এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করে দিই। হ্যাঁ, আমি অলওয়েজ সেই সহজে একটা বলি
ওয়েট এন্ড সি টিল দ্যাট টাইম কামস। হ্যাঁ, ওকে, আপনি যদি এটা তো লুকানো কিছু না। হ্যাঁ, ধরেন আমি যদি মনে করেন আমার কথা বলছি, না ভাই আমি আরো কয়েক বছর থাকি তো মজাই লাগছে, তাহলে আপনি আপনি একদম জানতে পারবেন, হ্যাঁ, যে হি ইজ ডুইং দিস থিং। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না যে আমি এ পর্যন্ত এমন কোনো কাজ করেছি, কোথাও কোনো কথা বলেছি উইথ শো দ্যাট। ভাই শুনেন, একটা এন্ডুরেন্স আছে সবার, এটা তো মানেন, রাইট, এভরিবডি হ্যাজ এন এন্ডুরেন্স। রাইট, প্রত্যেকে একটা সময় হয় যখন হি ক্যান গিভ দ্য বেস্ট। হ্যাঁ, দ্যাট বেস্ট ক্যানট কন্টিনিউ ফর লাইফ। রাইট। আমি আমি আপনাকে শেষ পর্যন্ত এই পর্যায়ে শুধু আমার একটা কথা আপনাকে বলে রাখি। আমার বন্ধু বান্ধবেরা যারা বিভিন্ন জায়গায় মানে প্রতিষ্ঠিত বন্ধু বান্ধবেরা আমাকে বেট ধরার জন্য, বাজি ধরার জন্য আমাকে আসলে প্রলুব্ধ করতেছে যে ইলেকশন কিছুতেই মে মাসের 30 তারিখের বা মে মাসের 1 তারিখের আগে হবে না। আমি যদি বাজি ধরি তাহলে বাজি কি এরকম ধরতে পারবো যে এপ্রিলের 30 তারিখের মধ্যে ইলেকশন হবে, এরকম কি ধরতে পারবো বাজি? আচ্ছা, আমি আপনাকে বলি, প্রধান উপদেষ্টা একবার বলেছিলেন কিন্তু এপ্রিল মাসে, তাই না? রাইট। তারপরে হয়তো উনি পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা ওনারা করেন। আমি কিন্তু পলিটিক্যাল পার্টির আলোচনার মধ্যে আজ পর্যন্ত থাকি নাই। হ্যাঁ, পলিটিক্যাল পার্টির সাথে যারা আলোচনা করেন প্রধান উপদেষ্টা করছেন প্রতিনিয়ত। হ্যাঁ, এবং এবং ওনার যে সিনসিয়ারিটি, আমি আমি তাকে সিনসিয়ারিটির বাইরে আমি দেখিনি। একটা কথা আমি ওনার মুখ দিয়ে কখনো শুনিনি। এমনকি আমরা যে কাজ করছি, অন্তত আমি যে কাজ করছি, উনি কখনো আমাকে ডিক্টেটও করেন না যে এইটা এবার এটা করেন, ডিলে করে করেন, আস্তে করে করো। নো, নট এট অল। হ্যাঁ, তো আমি যেটা বলার চেষ্টা করছি, এইরকম কোনো উক্তি বা এইরকম কোনো জেস্টার আমি দেখিনি। মাঝখানে তো উনি একেবারে থাকবেন না, ধনুষ পণ করে ফেলছেন। সেখানে আমরা বলছি যে আপনি যদি এভাবে চলে যান তাহলে এই দেশের মানে একটা বিশাল কেওসের মধ্যে ফেলে দেবেন। উনি তো ভীষণ অ্যাডামেন্ট ছিলেন, উনি কিছুতেই থাকবেন না, চলেই যাবেন। হ্যাঁ, রাইট, চলে যাবেন। আপনারাও জানেন উনি যেইভাবে কথাবার্তা বলেছেন, ওনার জন্য তো কোনো অসুবিধা নাই। উনি যেখানে যাবেন, উনি হি ইজ দ্য ওয়ান পারসন বাংলাদেশ শুড বি ভেরি প্রাউড অফ, আমি মনে করি। রাইট, যে তিনি যেখানে দাঁড়ান, হ্যাঁ, এমন কেউ নাই যে ওনার সাথে না না দেখা। সেটা আমরাও বহুবার দেখেছি। এবং আপনার ক্ষেত্রেও আমি এটা বলতে পারি, উপদেষ্টা পরিষদে এরকম সদস্য যাদের নাম আমি বললাম তাদের সবারই আসলে একই অবস্থা, মানে তাদের কোনো মানে এমন না যে, কিন্তু প্রশ্নটা হইল যে আপনারা অনেক সময় হয় না, আপনারা হোয়াইট ম্যানস বার্ডেন অনুভব করেন কিনা, যেটা যেটা আপনারা মনে করেন না দেশের ভালোর জন্য আবার থেকে যেতে হবে। ডক্টর মাহমুদ, সেই হোয়াইট ম্যানস বার্ডেনটারে আমি ভয় পাই আসলে। যে শোনেন, আমি ওনার মতো, আমি এটা বলি, ওনার মতো একজন এরকম ব্যক্তিত্ব, জি, উনিকে চাইবেন যে উনি এই ব্যক্তিত্ব নিয়ে উনি এমন জায়গায় পৌঁছে যান যেখানে তো সবাই তাকে এক ধরনের ভিলেন মনে করুক। আই ডোন্ট থিংক সো। না না, ভিলেন মানে আপনার কি মনে হয় যে উনি এপ্রিল মাসে বেশি থাকলে বা এপ্রিল মাসে নির্বাচনটা না দিতে পারলে ভিলেন মনে করবে? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের এরকম একটা পার্সোনালিটি, তারপরেও হয়তো আমরা কেউ বলবো না উনি যা করেছেন ঠিকই করেছেন, কারণ ডক্টর সাখাওয়াত তো আর এর বাইরে ভুল করতে পারেন না। আপনাদের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাসটা কিন্তু এই পর্যায়েরই। এইটারে আপনারা অপব্যবহার করবেন কিনা, লাইক মানে এবার যেহেতু সুপিরিয়র বা। আমি আপনাকে বলি, জি, আমি আমার ব্যক্তিগত হয়ে আবার বলছি, খালেদ মহিউদ্দিন, হ্যাঁ, ইউ নো মি ফর লাস্ট 30 years, রাইট, এবং আপনি এমন না যে আপনি আমার ট্র্যাক করেননি। You tracked as a very efficient and smart and educated gentleman. আমি আপনাকে আজকের থেকে না, আমি তখন থেকে বলছি যে আই রিয়েলি রিগার্ড ইউ। রাইট, যে আপনি যখন সঞ্চালনা করেন, আপনি কিন্তু, আমি এখনো বলছি, এবং এটা কোনো তোষামোদী নয়, আপনার সঞ্চালনা আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড স্টাডি করে কথা বলেছেন, আপনি পেপার থেকে কোট করেছেন, আপনি আমার বই থেকে কোট করেছেন। রাইট, তো ইউ আর নট এ জাস্ট আমি আমার মতো একটা উপস্থাপক না। আচ্ছা বলেন তো আপনার কি মতামত? নো, আপনি দেখেছেন। এখন কথা হলো কি, এখন আপনি যদি মনে করেন আমার কথা আমি বলতে পারি, আমি কখনো মনে করি না যে আমাকে আই টু স্টিক অ্যারাউন্ড দিস চেয়ার ফর মোর অ্যান্ড ইয়ার্স।
না সেটা ঠিক আছে। আমার মনে হয় যে ফেয়ার এনাফ পরিষ্কার। আমরা একদম মানে আজকে আপনার সাথে কথা বলা বা আপনার কথা শুনতে শুনতে আমরা একটু টাইম ম্যানেজমেন্ট, আপনি যদি আমাদের অনুমতি দেন আমরা একটু সময়টা একটু বাড়িয়ে নিতে পারি আর কি, কারণ আমরা একটু, আপনার যদি একটু সময় থাকে, কতক্ষণ আমাদেরকে সময় দেন? হ্যাঁ এই কয়েক মিনিট আপনি যতক্ষণ থাকে। কারণ হচ্ছে কয়েকটা প্রশ্ন করতে হবে যেগুলো শুধু আপনাকেই করা যায়। যে সম্প্রতি আমরা একটা খবর পড়তেছি, সেইটা হলো যে আপনার ভাই নাকি বিএনপি থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। অনেকে বলছেন যে মানে আপনার ভাই জনাব হেমায়েত হোসেন সোহরাব সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। অনেকে বলছেন যে এটা হইলে আপনি কি আর লেভেল প্লেইং ফিল্ড করতে চাইবেন নাকি আপনি চাইবেন না? আপনি যদি এক নম্বর, প্রথম কথা হচ্ছে আমার ভাই ইজ অ্যান ইন্ডিভিজুয়াল, এবং সে বিএনপি যখন ছাত্র ছিল, সে ছাত্র দলে ছিল, জেলে গেছে, অনেক কিছু করেছে, পরে পারিবারিক কারণে সে অত অ্যাক্টিভ থাকে না। সে একটা ইন্ডিভিজুয়াল, সে যদি ইলেকশন করতে চায় আমি ঠেকাতে পারি? আর এমন কোন কনস্টিটিউশন বা এমন কোন আইন আছে যে আমি উপদেষ্টা থাকলে আমার ভাই বা আমার ব্রাদার বা আমার কাজিন বা আমার চাচা, আমার মামা পলিটিক্স করতে পারবে না বা ইলেকশন করতে পারবে না? সে ইলেকশন যদি, আমার কথা আমি শেষ করি, তার যদি ইচ্ছা